কি হলো? এখানে বসে কি ভাবছো? দাদার কথা। মানে? এখানে এসে তো দুম করে তোমাকে বিয়ে করে ফেললাম। এবার দাদা খবরটা জানলে আমাকে তো বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ঠিক না, তুমি কি জলে পড়ে আছো? আমার কত টাকার সম্পত্তি হাতছাড়া হবে জানো? দাদা তো আমাকে সম্পত্তির কানা করিও ভাগ দেবে না। আমাদের সম্পত্তি আর ব্যবসার টাকা কি কম? আমার অংশের সবটাই তো তোমার। বইয়ের টাকায় বসে বসে খাবো, লোক হাসানো হবে না। লোক হাসানো হবে কেন? ঠিক আছে, কাল থেকে তুমি আমাদের অফিসে গিয়ে আমার চেম্বারে বসবে। আমি তোমাকে পাওয়ার অফ অ্যাটর্নি লিখে দেব। ওকে? কিন্তু তোমার অফিসের কর্মচারীরা আমাকে মেনে নিতে পারবে তো? পারবে, পারবে। শুধু একজন ব্যাপারটা হজম করতে পারবে না, কারণ তার স্বার্থে আঘাত লাগবে। কে সে? আমাদের ম্যানেজার বিকাশ চৌধুরী। আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, পরিচয় করিয়ে দিই। ইনি আমার হাজব্যান্ড মিস্টার অজিত রায়। অজিত, ইনি হচ্ছেন আমাদের ম্যানেজার মিস্টার বিকাশ চৌধুরী। নমস্কার। নমস্কার। বোধ হয় সোমার বাড়িতে একবার আপনার সঙ্গে আমার আলাপ হয়েছিল। আজ থেকে ম্যানেজিং ডিরেক্টরের সবকিছু অজিতই করবে। তা কি করে সম্ভব? আইনতভাবে কোনো বাধা নেই। পাওয়ার অফ অ্যাটর্নি আমি অজিতের নামে লিখে দিয়েছি। একটা কপি আপনি অফিসের ফাইলে রেখে দেবেন। ওকে। শুনুন, অফিস টাইম 10টা থেকে 5টা। জানি। আপনি কিন্তু 11টার সময় অফিসে এলেন। আপনি যদি ডিসিপ্লিন না মেনটেন করেন মিস্টার চৌধুরী, তাহলে কিন্তু সাধারণ কর্মচারীরা বেপরোয়া হয়ে যাবে। কাল থেকে কিন্তু টাইমলি অফিসে আসবেন। আর একটা কথা, যে সাপ্লায়াররা আমাদের মাল সাপ্লাই করে তাদের ফাইল যেন কাল সকালে আমার টেবিলে চলে আসে। ঠিক আছে, আমি তাহলে যেতে পারি? আসুন। প্রথম দিন এই লোকটাকে চটিয়ে দিলে। এটাই হলো যুদ্ধের নিয়ম সোমা। কেউ আমার মাথায় চড়ার আগে যদি আমি তার মাথায় চড়ে বসি, তাহলে অর্ধেক যুদ্ধ জয়। দেখেছো তো, আমি ভুল লোককে বিয়ে করিনি। বর্দা, হ্যাঁ, অসিতকে দেখলাম ভটভটি নিয়ে এপার ওপার হচ্ছে। হ্যাঁ। চিরকাল তার দাদা বেঁচে থাকবে না, কাজে মন দিক। তুই একটা কিছু কর না। সেই কথাই তো বলতে এসেছি বর্দা। মিত্তির মশাইয়ের কাছে খানিক জমি বাঁধা দিয়েছে। সে কি রে? আরে ওটা তো একটা সুদখোর, তো জমি আর কোনোদিন ফেরত দেবে? সেই জন্যই তো করারে জমি দিয়েছি। 1 বছরের মধ্যে সুদ সমেত যদি টাকা শোধ দিতে না পারি, তাহলে শুধু জমিটা মিত্তিরের খাসে চলে যাবে। কত টাকা দিয়েছিস? 5000। 5000? 5000-এ কে তোকে নৌকো দেবে ভোলা? না 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 না, নৌকো তো আমি কিনবো না। আপনাদের সঙ্গে কি আর করতে পারি? আমি একটা রিক্সা কিনবো, সাইকেল রিক্সা। শহরে গিয়ে একটা ঘর নিয়ে থাকবো আর রিক্সা চালাবো। অসিতকে বলেছিস? আগে আপনাকে বলে গেলাম। দেখি দেখি, এবার অসিতকে বলতে যাচ্ছি। যা। এই বোটম্যান, কাকে কি বলছিস? ওকে ইংরেজি বোঝে? গাইয়ালো মাঝি বলে ডাক। এই মাঝি, কালো নাকি? শুনতে পাচ্ছ না? কালো। আমাকে বলছো? ইয়া, সাহস দেখেছিস? আমাকে তুমি বলে বলছি। কালচারও নেই, গেও ভূত কোথাকার। আরে মেম সাহেব, ওসব কালচার ফালচার দেখিও না। কালচার? তোমার সাথে আমার কোনো পরিচয় আছে? কোনো আলাপ আছে? তাহলে তোমরা আমাকে তুমি তুমি বলে ডাকলে কেন? এটা কি শহুরে কালচার? হ্যাঁ, গাঁয়ের সবাই তো ভূত আর শহরে সবাই তোমাদের মতো পেতিনি। এই চল শিবরা, কলেজে লেকচার, আবার একটা গাইয়া ভূতের কাছে লেকচার শুনতে আসিনি আমরা। চল চল চল। আরে যাও যাও, যাবে যা। আরে যাও যাও, এখানে তোমাদের সেবা করবার জন্য কোনো ভূত থাকবে না। ফটো ফটো। হ্যাগো সূর্য, হ্যাগো অসিত কোথায় গো? এই তো ছিল। কেন? আরে ঘাটে নৌকো বাঁধা, অথচ অসিতে কোনো দেখা নেই। এই ছেলেকে দিয়ে কি কাজ করাবো বলো তো? হ্যাঁ, তোমার ভটভটি ঘাটে বাঁধা ছিল তো? হ্যাঁ। পার হবার যাত্রী ছিল কি?
দুপুরবেলা তোমার ভটভটি চলে? হুম। ও তো ভালোই রোজগার করছে। কত টাকা তোমাকে দিয়ে গেছে? তা দিয়েছে, আমি গুনিনি। আর যারাই তোমার নৌকো চড়ে তারাই নাকি বলে তো দাদা আমার থেকে পয়সা নেয় না। তা দু চারজন মুখ চেনা মানুষ, তাদের কাছ থেকে হাত পেতে পয়সা নেই কি করে? সংসারের কথা ভেবেই নেবে। কই, অসিত তো এক পয়সাও ছাড়েনি, সব পাড়া নিয়ে আদায় করে তবেই ছেড়েছে। বুঝলাম, তা অসিতি ভটভটি চালাক, আমি একটু আরাম করি ঘরে। ছোট ভাইকে খাটিয়ে নিজে আরাম করতে পারবে না, এটা আমি পারবো। আর কিছু বলার আছে? বলছিলাম যে চেক সই করবার ব্যাপারটা নিজের হাতে রেখেছো কেন? ওটাও অজিতকে দিয়ে দাও না। মানে? টাকাগুলো নিয়েও কি করবে জানো? প্রথমেই নিজের নামে একটা গাড়ি কিনবে, তারপর সাউথ ক্যালকাটাতে একটা ফ্ল্যাট বুক করবে। করতেই পারে, সম্পত্তি বাড়ানো তো কোনো অপরাধ নয়। তা নয়, তবে নিজের নামে সবকিছু না করে দুজনের নামে করলেই পারতে। কেন, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? স্বাভাবিক। তুমি বোধহয় ভুলে যাচ্ছ সোমা, যে তোমাদের ব্যবসায় একসময় আমি প্রাণপাত করেছিলাম শুধু একটাই প্রত্যাশায়। তোমার বাবা আমায় কথা দিয়েছিলেন তোমার সঙ্গে বিয়েটা কিন্তু আমারই হবে। পুরনো কথা তুলে কোনো লাভ নেই বিকাশ। বাবা ভুল স্বপ্ন দেখেছিলেন। মনিবের সঙ্গে ভৃত্যের বৈবাহিক সম্পর্ক কোনোদিন হয় না। যাক, ভবিষ্যতে এসব কথা আমাকে বলার তোমার সাহস যেন কোনোদিন না হয়। ও হ্যাঁ, একটা কথা, আজই আমি ব্যাংকে জানিয়ে দিচ্ছি, এবার থেকে অজিতই চেকে সই করবে, তোমাকে আর আসতে হবে না। বুঝেছি, তবে যাবার আগে একটা কথা তোমাকে বলে যাই সোমা, বাঘে খেলেও তোমার সম্পত্তি খাবে, কুমিরে খেলেও খাবে। কথাটা মনে রাখো। চলি। ঠিক আছে, মেয়ে আমাদের দেখা হয়ে গেছে, ওকে নিয়ে যান। আচ্ছা, চলো। বলুন প্রিয়ব্রত বাবু। মেয়ে আমার পছন্দ হয়েছে অমরবাবু। বলিনি বসমশাই, আমি আজে বাজে সম্বন্ধ আনি না। নিবারণ ঘটকেরকে বদনাম করতে পারবে না। ওই আমি তো আপনার বদনাম করিনি নিবারণ বাবু। তাহলে দিন স্থির করে দয়া করে আমাকে জানাবেন। হ্যাঁ, শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলা যাক। সে তো আমিও চাই, কিন্তু তার আগে কিছু অপ্রিয় কথা বলে নিতে হয় যে আমার বাবু। বলুন। উনি বোধহয় দাবি দেওয়ার কথা বলছেন অমর। সে আর বলতে হবে না প্রিয়ব্রত বাবু, আমাদের 3 ভাইয়ের একটি বোন, আমাদের যথাসাধ্য আমরা নিশ্চয় করব। সে তো 100 বার, কিন্তু যথাসাধ্য বলতে 10 টাকাও বোঝায়, আবার 10 লাখ টাকাও বোঝায়। কিন্তু কত টাকা আশা করব আমি সেটাই জানি। আমার অবস্থা তো সব জেনেই আপনারা মেয়ে দেখতে এসেছেন। তা তো এসেছি, কিন্তু এও বলছি, দাবি দেওয়া বলতে যা বোঝায় সেসব আমার কিছুই নেই। ছেলে আমার ব্যবসা করে, নিজের ব্যবসা, কিন্তু বাপ হয়ে ছেলের বিয়েতে ছেলের কাছে হাত পেতে টাকা নেব সে আমি কিছুতেই পারবো না। গয়নাগাটি আপনারা যা দেবেন দেবেন, কিন্তু আমার ছেলের বিয়েতে ঘর খরচা বাবদ 25,000 টাকা নগদ দিতে হবে। 25,000 টাকা? কেন, কমই তো বলেছ অমরবাবু। আমার ছেলের বিয়েতে লাখ টাকা চাইলে লোকে হাসতে হাসতে দেবে, কিন্তু আমি তা চাই না। সাধারণ গেরস্থ ঘরের মেয়েকে আমি পুত্রবধূ করে ঘরে তুলতে চাই। জানেনই তো আমি কোন রকমের নৌকো চালিয়ে সংসার চালাচ্ছি, ভাইদের মানুষ করছি। সঞ্চয় বলতে যে আমার কিছু নেই। তাহলে আর কি করা যাবে? চলুন নিবারণ। চল, ভেবে দেখো অমর, এমন পাত্র হাতছাড়া হলে আর পাবে না। না না, উনি যখন পারবেন না তখন আর কি করা যাবে? তুমি বরং শালকের যে মেয়েটিকে দেখেছিলাম তাদের খবর দাও, ওরা আমার সাথে দেখা করুক। আমি তো ছেলে বিয়ে ফেলে রাখতে পারি না। ঠিক আছে, শুনুন, আপনারা দিন স্থির করে আমাকে জানান, আমি যেমন করে হোক টাকাটার ব্যবস্থা করে দেবো। সাধু সাধু, এই তো উপযুক্ত দাদার মতো কথা। তাহলে পাকা কথা হয়ে গেল। আপনি যত তাড়াতাড়ি পারেন টাকার বন্দোবস্ত করুন। আমি তাহলে চলি। চলো চলো, নমস্কার। নমস্কার। কি গো, কি বললো? শিখাকোদের পছন্দ হয়েছে? হবে না মানে? আমার বোনকে পছন্দ না হয়ে যায়? তাহলে একদিন গোপালপুর যাও, ওদের সঙ্গে দেখা করে দিনক্ষণ ঠিক করে এসো। যাব, তার আগে কিছু টাকার ব্যবস্থা করতে হবে। টাকা? কেন? নগদ
নগদ? কত টাকা? 25,000 টাকা। 25,000 টাকা? অত টাকা তুমি পাবে কোথায়? তাছাড়া বিয়ের খরচ আছে, সেও তো কম টাকা নয়। 25,000 টাকা আমাদের কাছে বেশি হতে পারে সত্যি, কিন্তু এত কম টাকায় এরকম পাত্র পাবো কোত্থেকে? সব মানছে, কিন্তু টাকাটা জোগাড় করতে হবে তো। সেও হবে, বাড়ি জমি বাধা দিয়ে টাকা পেয়ে যাব। বাহ, চমৎকার। বাড়ি জমি বাধা দিয়ে বোনের বিয়ে দেবে, তারপর তারপর কি হবে? আরে বোকা মেয়ে, আমার ভটভটি আছে না, ওই ভাড়া খেটে আমি দেনা শোধ করে দেবো। না, এ বিয়ে আমি করব না। শিখা, আমি কি তোমাদের এতই বোঝা যে আমাকে ঘাট থেকে নামাতে না পারলে তোমাদের ঘুম হচ্ছে না? কি পাগলের মতন কথা বলছিস তুই? পাগলের মতো আমি কথা বলছি না দাদা, তুমি বলছো। ঠিক আছে, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি মরবো, তবু তোমাদের এভাবে সর্বশান্ত করে এ বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। কি বদে, মেয়ে পছন্দ হলো? হ্যাঁ, পছন্দ হলেও এ বিয়ে আমি করবো না ছোটদা। কেন রে? ওরা নগদ 25,000 টাকা চেয়েছে, আর দাদা সেই টাকা জমি বাড়ি বাধা দিয়ে দেবে। তুই বল, আমি সুখে থাকবো আর তোরা? আমি একটা কথা বলবো, একবার মেজ ঠাকুরপোর কাছে যাও না। ও এত বড় একটা চাকরি করছে, তাছাড়া নিজেই তো বলেছিল সংসারে কিছু টাকা দেবে। দেখোই না, যদি কিছু ব্যবস্থা করতে পারে। কি বলছো সত্যি? আচ্ছা, শিখা তো তোমার একার বোন নয়? না হোক, কিন্তু আমি তো বড়, আমি তো সব দায়িত্ব নিয়েছি। বোনের বিয়েটা আমি দিতে পারবো না। না সত্যি, অজিতের কাছে আমি যেতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, তোমায় যেতে হবে না, আমি যাব। থাক, তুমি যাবে, আর মেজদা যদি টাকা দিতে না পারে ঝগড়া করে চলে আসবে। না দাদা, আমি জানি মেজদা ঠিক যেখান থেকে হোক ব্যবস্থা করে দেবে, তারপর আমরা 3 ভাই মিলে টাকাটা শোধ করে দেবো। শোন, ওকে বলবি যে টাকা দিতে পারুক না পারুক, শিখার বিয়েতে যেন আসে। আচ্ছা আচ্ছা, আমি বলে দেবো। আমি বেরিয়ে যাচ্ছি, হ্যাঁ চললাম। আরে ওকে, ও তো খালি হাতে চলে গেল, রাহা খরচে টাকা দিলে না। হ্যাঁ হ্যাঁ, আসছি আমি। 1 নম্বর রুম 225 টাকা। 2 নম্বর রুম। নমস্কার। হ্যাঁ, আরে অসিত বাবু যে, অনেকদিন পরে। একবার মেজদার সঙ্গে দেখা করতে এলাম। মেজদা কি অফিসে বেরিয়ে গেছে? না, একেবারে চলে গেছে। মানে? মানে এই মেসের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়ে সে এখন অন্য জায়গায় থাকে। কোনো ঠিকানা দিয়ে যায়নি? দিয়ে যায়নি বললে ভুল বলা হবে। চিঠিপত্র রিডাইরেক্ট করার জন্য একটা ঠিকানা দিয়ে গেছে। দাঁড়াও, লিখে দিচ্ছি। কি বিশাল বড় মেস বাড়ি! বাবা, কি রে মেজদা, জব্বর একটা বাড়ি জোগাড় করেছিস তো তুই? হ্যাঁ মেজদা, তোর এখানকার মেস বাড়িটা একেবারে প্রাসাদের মতো। আমি দাদাকে গিয়ে বলবো। আচ্ছা, কজন করে তোরা থাকিস এক একটা ঘরে? এখানকার ঠিকানা কে দিল তোকে? কেন, তোর মেস থেকে পেলাম। আমি যে কাউকে এই ঠিকানা দিতে বারণ করেছিলাম। আরে অন্য কাউকে তো আর দেয়নি, আমি তো তোর ছোট ভাই, তাই আমায় দিয়েছে। কেন, এখানে কি বাইরের কেউ আসা বারণ নাকি? তুই কি জন্য এসছিস তাই বল। দাদা পাঠিয়েছে, শিখার বিয়ে ঠিক হয়ে গেছে। গোপালপুরের বসেদের বাড়ির ছেলে, খুব ভালো পাত্র। আমার তো এখন ছুটি পাওয়া মুশকিল। না না, এখন যেতে হবে না, দাদা বলেছে বিয়ের আগে গেলেই হবে। ঠিক আছে, আমি চেষ্টা করব। তুই আর কিছু বলবি? না মানে ওই এমনিতে সব ঠিকই আছে। জানিস মেজদা, ওই পাত্রপক্ষ 25,000 টাকা নগদ চেয়েছে, কিন্তু দাদার পক্ষে তো এতগুলো টাকা দেওয়া সম্ভব নয়। তাই সবাই মিলে যদি একটা কিছু ব্যবস্থা করা যেত তাহলে ভালো হতো, এই আর কি। তাই এর জন্য কলকাতা আসার কি দরকার ছিল? আমার মেসের ঠিকানা একটা চিঠি দিলে আমি দেশে যেতে পারতাম। চিঠি কবে তোর কাছে আসবে, তাই আমি নিজেই চলে এলাম। এই নাও, এক্ষুনি দর্জির লোক আসবে, তোমার স্যুটের টাকাটা দিয়ে দিও। স্যুটের ডেলিভারি দিয়ে গেছে? বাহ, কাল তো ওই স্যুটটা পরেই পার্টিতে গেলে। কে গো? আমি তো ওই ওয়ে, এ আমাদের এস্টেটের চাকর। তোমার এস্টেটের চাকর এখানে কেন? তোমার শ্বশুরবাড়ির ঠিকানা জানলো কি করে?
ওই ওই আমার পুরনো মেস বাড়ি থেকে। অনেকদিন দেশের সাথে কোনো সম্পর্ক নেই, অথচ দাইয়ারে এদের আমার কাছে আসতে হয়। তাই কিসের দায়? এর বোনের বিয়ে, আমার কাছে সাহায্য চাইতে এসছে, আমাকে যেতেও বলছে। আহা, গরিব মানুষ, কর্মচারী বলে কথা। তুমি যাও। না না, কাজের মানুষ, কত কাজ, সব ছেড়ে কি আর চাকরের বোনের বিয়েতে যাওয়া চলে মেম সাহেব? সোমা, তুমি বরঞ্চ 500 টাকা এনে ওকে দিয়ে দাও। বড় মুখে এসছে, ফিরিয়ে দেওয়াটা ঠিক হবে না। আনতে হবে কেন? 10,000 টাকা থেকে না হয় 500 টাকা বের করে দাও। না মেম সাহেব না, এটা দর্জির পাওনা টাকা। সাহেবের দামি সুটের দাম দিতে হবে, এর থেকে টাকা নিয়ে একজন গরিবের বোনের বিয়েতে দেওয়া ঠিক হবে না। তাছাড়া আমি তো টাকার জন্য আসিনি মেম সাহেব। সাহেব যদি একবার এই গরিবের বোনের বিয়েতে যেতেন, তাহলেই আমরা কৃতার্থ থাকতাম, আমরা কৃতার্থ হতাম সাহেব। চলি সাহেব, চলি। কিরে অজিত, কি বললে? না মানে বললো যে কাজের চাপ আছে, ছুটি পাবে না। সে কি বিয়ের সময় আসতে পারবে না? আমি তো বলেছি অন্তত বিয়ের একদিন আগে হলেও যেন আসে। আমার নাম করে বলেছিস তো? হ্যাঁ। তাহলেও নিশ্চয়ই আসবে, বুঝলে সতী। মেজবাবুর বোধহয় অভিমান হয়েছে, আমি নিজে না গিয়ে অসিতকে পাঠিয়েছি বলে মেজবাবু ছুটি পাবে না বলেছে অভিমান করে। হ্যাঁ রে, ওর মেসেজে 2-4 জন বন্ধু আছে, তাদের নিমন্ত্রণ করতে বলেছিস? মেজদা এখন ওই মেসে থাকে না বর্দা। ও, তা যেখানে থাকে মেজদা এখন একা থাকে। হ্যাঁ রে, ও মানে ওই টাকার কথা কিছু বলেছিলি? কি বললে রে? বললো নতুন চাকরিতে ঢুকেছি, এতগুলো টাকা কোত্থেকে পাঠাবো। তা অবশ্য ঠিক, আমারই ভুল হয়ে গেছে বুঝলি। তাছাড়া তুমি তো মেজদাকে বলেছ সংসারে টাকা পাঠাতে হবে না, সঞ্চয় কর, কি বলনি? সে কথা কি অজিত মনে করিয়ে দিয়েছে নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি না কাল পরশু একবার যাবো। না, তুমি যাবে না। অসিত, আগ বাড়ি আর তোমাকে অপমানিত হতে দেবো না দাদা। অপমান? কি অপমান করেছে অজিত? আমরা নাকি মেজদার চাকর, আর তাই চাকরের বোনের বিয়েতে 500 টাকা দিতে চেয়েছিল, আমি নিইনি। কি বলছিস তুই? আরো শুনবে, দর্জির দোকানে 10,000 টাকার জামা কাপড় বানিয়েছে, আর আমার সামনে সে টাকা এনে দিল মেজদার বউ। বউ? অজিতের বউ? অজিত বিয়ে করেছে? আমাকে না জানিয়ে অজিত বিয়ে করেছে? হ্যাঁ, শিখাকে তার ছোট বোন বলে স্বীকার করতে আজ তার সম্মানে বাদে 10,000 টাকার পোশাক তৈরি করেছে, যে পোশাক 2 বছর বাদে ছিঁড়ে যাবে। অথচ তার নিজের ছোট বোনের বিয়ে, যে সম্পর্ক কোনোদিন ছিঁড়বে না, ভাঙবে না, তার জন্য 500 টাকা খরচা করতে তোমার এই মেজো ভাই নারাজ। এত দূর, এত দূর? কালকে আমি যাব, অজিতের সঙ্গে আমি বোঝাপড়া করবো। আরে বুকের রক্ত দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে ওকে এই জন্য মানুষ করেছিলাম। আরে শিখা কি আমার একার বোন, ওর কেউ নয়? হ্যাঁ না দাদা, তোমার 2টি পায়ে পড়ি, তুমি ওখানে যেও না। তোমার মেজো ভাই টাকার পাহাড়ে ডুবে গেছে, হারিয়ে গেছে, যে অপমানিত হতো ওখানে তুমি যেও না বড়দা। আমাকে অপমান করবে অজিত? সে সাহস তার আছে? নিজের ছোট বোনকে যে অস্বীকার করতে পারে, তার কাছে কোনো কিছু আটকাবে না দাদা। মেজদা একদম বদলে গেছে। তুমি ওখানে গেলে তোমাকেও যদি অপমান করে, আমি সহ্য করতে পারবো না। তোমাকে কেউ যদি অপমান করে, তাহলে তোমার অসিত কখনো তাকে ক্ষমা করবে না দাদা, তাকে ক্ষমা করতে পারবে না, কখনো না। সত্যি সত্যি, শিখাকে এখন কিছু বলো না এখনই। জানো সত্যি, আমার না দুটো হাতের মধ্যে একটা হাত কাটা পড়ে গেল, একটা হাত কাটা পড়ে গেল সত্যি। হ্যাঁ।